হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের আরেকজন সাবস্ক্রাইবার উনি একটা প্রশ্ন করেছেন। ওনার নাম হচ্ছে নিরুপমা সাহা। তো উনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে, স্যার আমি তো ভয়েতেই ট্রেড নিতে পারি না, এটা সলভ করে দিন। তো ওনার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে উনি ভয় পেয়ে ট্রেড নিতে পারেন না। ওকে, তো এরকম অনেকের ক্ষেত্রেই হয়। জীবনে কোনো একটা ফেজে গিয়ে যদি আপনি দেখেন যে আপনি ব্যাক টু ব্যাক লস করছেন, তখন আপনার এই জাতীয় চিন্তাভাবনা হয়। এবং তার সাথে সাথে হচ্ছে যদি একটা বড় পরিমাণ ক্যাপিটালের অ্যামাউন্ট লস হয়ে গিয়ে থাকে, তখন আপনি দেখবেন আপনার এই টেনশনটা হতে শুরু করে। ঠিক আছে, এবং এর সাথে সাথে ওভার ট্রেডিং বা অন্য যে সমস্ত কিছু সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো আছে, সেই প্রবলেমসগুলো আপনাকে আরও বেশি তাড়িয়ে নিয়ে বেড়ায় এবং তার জন্যই আপনি ভয়ে অ্যাকচুয়ালি ট্রেড নিতে পারেন না। বিশেষ করে আপনার যদি ক্যাপিটাল খুব ছোট হয়, তার সাথে সাথে আপনার যদি আদার সোর্স অফ ইনকাম না থাকে এবং ক্যাপিটাল যদি একবার দুবার আপনার ওয়াইপড আউট হয়ে গিয়ে থাকে বা মোটামুটি 80% 90% ক্যাপিটাল আপনার শেষ হয়ে গিয়েছে, আপনি বিভিন্ন জায়গা থেকে ফান্ড খুঁজছেন বা লোনে টাকা তুলছেন, এই সমস্ত জিনিসপত্র যারা করেন তাদের ক্ষেত্রে এই জাতীয় প্রবলেমস হয়ে থাকে। অথবা আরেকটা জিনিসও হতে পারে, যদি আপনি খুব কনজারভেটিভ মানসিকতার হন। কনজারভেটিভ মানসিকতা বলতে আপনার রিস্ক নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আস্তে আস্তে আপনি হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রেও আপনার এই জাতীয় প্রবলেম হতে পারে। এখন প্রবলেমটা দূর করবেন কি করে? যদি আপনি ভয়ে ট্রেড নিতে না পারেন, তাহলে প্রথম যে কাজটা করুন সেটা হচ্ছে একটা ব্রেক নিন। বড় একটা লং ব্রেকে যান। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, আপনি 3 মাসের একটা ব্রেকে যান। এই 3 মাসের ব্রেকে আপনি কখনোই কোনো ইউটিউবারের স্টক মার্কেট অ্যানালিসিস শুনবেন না, আপনি আমার চ্যানেলও দেখবেন না, আপনি কোনো রকম স্টক মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু ভাববেন না। পুরো মার্কেট থেকে সম্পূর্ণ দূরে চলে যান। দেখবেন যখন কোনো একজন ক্রিকেটার ইনজিওর্ড হয়ে যান বা ফুটবলার ইনজিওর্ড হয়ে যান, তিনি কিন্তু ম্যাচ খেলেন না, রাইট? তিনি রেস্টে চলে যান। আপনাকেও সেরকম একটা রেস্টে চলে যেতে হবে। এটা সম্পূর্ণভাবে একটা মানসিক এবং তার সাথে একটা চরম স্কিলের গেম, রাইট? তো গেমটাকে যদি আপনাকে উইন করতে হয়, আপনি একটা সম্পূর্ণভাবে ব্রেক জোনে চলে যান। এই ব্রেক জোনে যখন আপনি যাবেন, তখন আপনি কোনো রকমভাবে মার্কেটের সাথে অ্যাটাচ থাকবেন না, আদার কাজকর্ম নিয়ে যুক্ত থাকুন এবং ধীরে 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 ফান্ড এস্টাবলিশ করুন। যখন আপনি 3 মাসের ব্রেকের পর আসবেন, এসেই আপনি ট্রেড নিতেও শুরু করবেন না। এসে প্রথম 2 মাস আপনি মার্কেট অবজার্ভ করবেন, পরের 1 মাসে আপনি বসে আপনার ক্যাপিটালের পুরো প্ল্যানিং করবেন। যেটা নিয়ম সেটা হচ্ছে আপনার ক্যাপিটালকে প্রথমে 200টা ভাগে ভাগ করবেন, ছোট 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 ছোট, অর্থাৎ 0.5% হবে আপনার রিস্ক পার ট্রেড, আর মিনিমাম 1 to 1.5% হবে আপনার রিওয়ার্ড। এইরকম একটা রিস্ক টু রিওয়ার্ড ক্যালকুলেট করে আপনাকে ধীরে 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 এগোনোর চেষ্টা করতে হবে। তো প্রথম 3 মাসের ব্রেক, তারপরে 2 মাস এসে মার্কেটের সাথে অ্যালাইন হবেন এবং সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে মার্কেটে কি চলছে, ওই যে 5 মাস 3 মাস আপনার গ্যাপ ছিল, তার মধ্যে মার্কেট কতটা র্যালি দিয়েছে, কি কি ইভেন্ট হয়েছে, কোন কোন শেয়ার পড়েছে, কি ঘটনাটা ঘটেছে ওভারঅল ইকোনমিতে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন এবং 2 মাস ধরে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। পরের 1 মাসে রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজমেন্ট করবেন এবং তার সাথে সাইকোলজিটাকে একদম স্ট্রং করে ক্যাপিটাল নিয়ে এসে বেশ ভালো অ্যামাউন্টের ক্যাপিটাল নিয়ে আসবেন। এই 6 মাসের মধ্যে আপনাকে সেই জিনিসটা জোগাড় করতে হবে। সেটা আপনি কোনো একটা জব করে হোক বা অন্য কোনো সোর্স অফ ইনকাম থেকে হোক, সেটা করে তারপরে আপনি ধীরে ধীরে পুনরায় আবার ট্রেড শুরু করবেন। এই রকমভাবে 3 বার 4 বার অনেকের ক্ষেত্রেই ফল হয়। সেই ফলের পরে গিয়ে লোকে অ্যাকচুয়ালি ট্রেডার তৈরি হয়। কেউ একদিনে এসে প্রথম যাত্রাতেই সফল হয়ে যায় এবং মার্কেট পুরো কেকওয়াক, সেটা কিন্তু নয়। সেটা আপনি বিজয় কেডিয়ার ক্ষেত্রেও দেখুন, সেটা আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার ক্ষেত্রেও দেখুন। প্রত্যেকের ক্ষেত্রে এরকম কোনো না কোনো ঘটনা ঘটেছে। প্রত্যেকেই পরবর্তীকালে কোনো না কোনো মেন্টারের কাছে গিয়েছেন, গিয়ে পুরো জিনিসটা শিখেছেন, শিখে তারপরে এসছেন, এসে একটা বড় ক্যাপিটাল নিয়ে ধীরে 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 ক্যাপিটাল বিল্ড আপ করেছেন। জীবন অনেক বড়, এরকম ভাবার কোনো কারণ নেই যে আজকের এই ভয়টা আপনাকে কখনোই ট্রেড করতে দেবে না। ভয় সবসময় থাকবে। ক্যাপিটাল শেয়ার বাজারে যাদের ধ্বংস হয়ে যায়
তাদের হয়ে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে তাদের ক্যাপিটাল খুব ছোট, এতটাই ছোট এবং তারা রিস্কটা অনেক বড় নেন তার ক্যাপিটালের রেসপেক্টে। ক্যাপিটাল এবং ক্যাপিটালের রেসপেক্টে কতটা রিস্ক নিচ্ছেন পার ট্রেডে সেইটার একটা ক্যালকুলেশন করবেন। আপনি সব সময় আপনার যা ক্যাপিটাল সেইটাকে যেন ধ্বংস যদি হতে হয় তাহলে যেন মিনিমাম 200টা ট্রেড লাগে, অর্থাৎ 0.5%-এর বেশি কখনোই মানে কোনো ট্রেডে যেন কোনো অবস্থাতেই আপনার লস না হয়। আপনি যদি এই রকম মেন্টালিটি নিয়ে থাকেন আপনার ক্যাপিটাল ধ্বংস হবে না, এটার গ্যারেন্টি আমি দিতে পারি। ওকে, আপনারা অ্যাকচুয়ালি কী করেন, কেউ হয়তো 20,000 টাকা নিয়ে ট্রেড করতে এসছেন, আপনি এসে একটা রিস্ক নিয়ে নিলেন এবং সেই রিস্কটা হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ 5টা এরকম ট্রেডই আপনার মানে ক্যাপিটালকে ধ্বংস করে দিচ্ছেন। অর্থাৎ আপনার যে এক্সপোজার ক্যাপিটালের রেসপেক্টে রিস্কের যে এক্সপোজার সেটা হচ্ছে আমার হচ্ছে 200, রাইট? অর্থাৎ আমার 200টা ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস হয় তাহলে আমার ক্যাপিটাল ধ্বংস হবে, আর আপনার মাত্র 5টা ট্রেড, অর্থাৎ আমার থেকে আপনি 40 গুণ বেশি রিস্ক নিচ্ছেন, রাইট? তো 40 গুণ বেশি যদি রিস্ক নেন, আপনি 40 গুণ টাইম এত কম সময়ে, অর্থাৎ 40 ভাগের কম সময়ে আমার থেকে ক্যাপিটাল আপনার ওয়াইপড আউট হওয়ার চান্স বেশি। অর্থাৎ আমার যদি ক্যাপিটাল ওয়াইপড আউট হওয়ার চান্স হচ্ছে 1% হয়, আপনার হচ্ছে 40%। আমার যদি 2% চান্স হয় ক্যাপিটাল ধ্বংস হওয়ার, আপনার হচ্ছে 80%। আমার যদি 3% হয় তাহলে আপনি নিশ্চিতভাবে ক্যাপিটাল আপনার ওয়াইপড আউট হয়ে যাবে, রাইট? সুতরাং দুটো জিনিসের তফাৎ আছে, রিস্ক আর রিওয়ার্ড। আর রিস্কটা কিন্তু ওই ট্রেড ওয়াইজ রিস্ক নয়, ক্যাপিটাল ওয়াইজ রিস্ক, রাইট? সো আপনি আমার মনে হয় যে ক্যাপিটাল ওয়াইজ রিস্ক কোনো সময় প্রচণ্ড বড় বড় নিয়েছেন এবং ক্যাপিটাল ওয়াইজ রিস্ক ক্যালকুলেট করুন, সেইটা হবে আপনার স্টপ লস। যদি না হয় আপনাকে অ্যাসেট ক্লাস চেঞ্জ করতে হবে, আপনাকে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করতে হবে। কোনো মানে নেই যে 50,000 টাকা নিয়ে এসে আপনি 10 লট মানে অপশন বাই করে এক্সপায়ারির দিন খেলছেন, যেখানে ওটা জিরো হওয়ার পসিবিলিটি অনেক বেশি, রাইট? তো সেই জিনিসটা কিন্তু যদি আপনি করতে থাকেন আপনি কনস্ট্যান্টলি লসেরই সম্মুখীন হবেন, যেটা আপনারা এতদিন হয়েছেন। সুতরাং ক্যাপিটাল ওয়াইজ রিস্কটাকে নিয়ে চিন্তাভাবনা করার আছে। ওকে, আমি যে সমস্ত স্টুডেন্টদের অ্যাকচুয়ালি মেন্টরশিপ দিই তাদের মধ্যে আমি একটা বিশাল বড় সংখ্যক মানে ট্রেডারের সাথে বেসিক্যালি যুক্ত, এবং তাদের মধ্যে কারোর ক্যাপিটাল হচ্ছে 4.5 লাখ 5 লাখ, যেটা আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকে আমার প্রোগ্রামের। তো অনেকেরই হচ্ছে ওই রকম টাইপ অফ ক্যাপিটাল, আবার অনেকের ক্যাপিটাল সাইজ হচ্ছে অনেক বড়। কারণ আমার কিছু স্টুডেন্ট আছে যাদের ক্যাপিটাল সাইজ 5 কোটি 10 কোটি এরকম। তো দুজনের কিন্তু রিস্ক অ্যাপেটাইট সেম হবে না, রাইট? এটা আমি বারবার বলি, প্রত্যেক ক্ষেত্রে বলি। সো রিস্ক অ্যাপেটাইট কিন্তু দুজনের ক্ষেত্রে দুরকম, দুজনের প্ল্যানিং কিন্তু দুরকমভাবে হবে, রাইট? দুজনের এজ আলাদা, রাইট? এবং তার সাথে সাথে দুজনের রিস্কের যে এক্সপোজার সেটাকেও আলাদা করতে হবে। এইভাবে ক্যাপিটাল ওয়াইজ চিন্তাভাবনা যদি আপনি না করেন তাহলে আপনার ট্রেড নিতে ভয় পাবেন, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার এই ওভার ট্রেডিং থেকে শুরু করে যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে এই প্রবলেমসগুলো আপনার মধ্যে হতে থাকবে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটাই কথা, এই সমস্ত প্রবলেমসগুলো দূর করা যায় যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে। এরকম স্ট্র্যাটেজিতে কাজ করার চেষ্টা করুন যে স্ট্র্যাটেজি 100% সাকসেস নয়, বাট ওভার এ পিরিয়ড অফ টাইম আপনাকে পয়সা বানিয়ে দেবেই দেবে। সেখানে আপনাকে ড্রডাউন ক্যালকুলেশন করতে হবে, সেখানে আপনাকে কালমার রেশিও ক্যালকুলেশন করতে হবে, এবং তার সাথে সাথে হচ্ছে যে ডেটা কি বলছে সেই ডেটার ওপর ভিত্তি করে কাজকর্ম যদি করা শুরু করেন, এবং তার সাথে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ এ মানে কি বলবো স্ট্র্যাটেজি, টেকনিক্যাল স্ট্র্যাটেজি বলুন বা ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি বলুন, যাই বলুন না কেন, তার স্ট্যাটিস্টিক্যাল এজটা কী আছে সেটা দেখে যদি আপনি ট্রেডিং করেন তবে আপনি সাকসেসফুল হবেন, তবে আপনার এই সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো চলে যাবে। এই প্রবলেমসগুলো কেবলমাত্র সাইকোলজি থেকে আসে সেটা নয়, এই প্রবলেমসগুলো প্রত্যেকটা আসে হচ্ছে মিসম্যানেজমেন্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ আপনার কতটা ক্যাপিটাল, কতটা রিস্ক নেওয়া উচিত, তার সামঞ্জস্য কীরকমভাবে রাখা উচিত, আবার নতুন করে কিভাবে ক্যাপিটাল বিল্ড করা উচিত, কখন আপনি ক্যাপিটাল ইনপুট করবেন, কখন আপনি মার্কেট থেকে ক্যাপিটাল সরিয়ে নেবেন। পুরো গেমটাই হচ্ছে ক্যাপিটালের, যে জন্য এই মার্কেটটার নাম হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ওকে, তো বা ফাইন্যান্স মার্কেট, পুরো জিনিসটা কিন্তু ফাইন্যান্সের ওপর, না হলে এটার নাম হতো জুয়া। বেসিক্যালি এটা তো জুয়া নয়, এটা ক্যাপিটাল মার্কেট। সো ক্যাপিটাল হচ্ছে আপনার সবথেকে বড় অস্ত্র এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা শিখতে হবে। ওকে, যাই হোক,
আশা করি তোমাকে কিছু রাইট উপদেশ দিতে পারলাম। ভয় যদি কাটাতে হয় এই 6 মাসের প্ল্যানিং করো, ক্যাপিটাল জোগাড় করো, 6 মাস ব্রেক মানে 3 মাসের ব্রেক, 2 মাসের অ্যানালিসিস আর 1 মাস ধরে ক্যাপিটাল ম্যানেজমেন্ট করে পেপার ট্রেড, তারপরে রিয়েল ট্রেডে ফেরত এসো। দেখো তোমার ভয় কেটে যাবে, নতুন করে ব্রেক নিয়ে নতুনভাবে ট্রেডটা শুরু করতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।